বিধায়কের অকর্মণ্যতার কারণে বিধায়কের কোনো রোল নেই, আর সেই জন্য বরখলা আমরা পিছিয়ে আছি। ধর্ম দেখে যারা ভোট দিয়েছে তারা ভুল করেছে। লক্ষ্মীপুরের উন্নয়ন আর ধলাইয়ের উন্নয়ন দেখে তাদেরও আফসোস হয়। যারা ঘর বাড়ি ছাড়তে হয়েছে তাদের অধিকার অক্ষুণ্ণ করতে সরকারি জমিতে তাদেরকে সেটেলমেন্টের ব্যবস্থা দেওয়া অত্যন্ত প্রয়োজন। আরেকটা সমস্যা যেটা আমি দেখলাম, সেখানে ফ্লাড এফেক্টেড এরিয়া খুব বেশি। রানীঘাটের রানী ইন্দু প্রভাব গ্রাম, যেটা পৃথিবীর যেখানেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের লোক আছে, বিশেষ করে ধর্মের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে ভোট দিয়ে, কংগ্রেসকে ভোট দিয়ে, তো এখানে বিজেপিকে না দিয়ে অন্য দলকে ভোট দিলে লস হবে ওনাদের, কারণ ঐতিহাসিক জায়গাগুলি আমরা উন্নতিকৃত করতে পারলাম না। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরেকটা স্পেশাল পডকাস্ট নিয়ে আসলাম, কারণ এখন সামনেই 2026-এর বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে বিভিন্ন সমষ্টির বিভিন্ন ক্যান্ডিডেট আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা স্পেশালি বরখলা সমষ্টির একজন প্রত্যাশী, ওনার সঙ্গে আজকে আমরা ইন্টারভিউ সেশন করব, একটা পডকাস্ট করব। উনি বিজেপি দলের বহু পুরনো একজন কর্মকর্তা, বহু বছর ধরে উনি বিজেপিতে আছেন এবং একবার উনি বিজেপি থেকে টিকিটও পেয়েছিলেন বরখলা সমষ্টিতে। তো উনি বহু বছর ধরে জনতার সঙ্গে উনি সম্পর্ক রেখেছেন এবং রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন, এবং পার্টির জন্য উনি কাজ করে আসছেন অনেক দিন থেকে। তো উনি এইবার বরখলা সমষ্টিতে উনিও টিকিট প্রত্যাশী, উনি ওনার বায়োডাটা জমা করেছেন পার্টির কাছে। আমাদের স্টুডিওতে আছেন শ্রীযুক্ত অমলেন্দু দাস মহাশয়। স্যার নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। তো আজকে আপনাকে স্বাগতম আমাদের শিলচর নিউজে। বরখলা সমষ্টি, আপনি যেটা থেকে এখন টিকিট আপনি চাইছেন, আপনি তো বিজেপি দলে আছেন। কত বছর ধরে আপনি বিজেপি দলে আছেন? ভারতীয় জনতা পার্টিতে যুক্ত আছি 85 ইংরেজি থেকে, 1985। বা সম্পর্কে। আচ্ছা আচ্ছা। আমি চাকরি সূত্রে অরুণাচল প্রদেশে ছিলাম 95 থেকে। দীর্ঘ 25 বছরের ঊর্ধ্বে চাকরিতে ছিলাম। তো চাকরি থাকা অবস্থায় দলের সাথে যুক্ত ছিলাম, তো যুক্ত আছি, সেজন্য সম্পর্কে ছিলাম। আচ্ছা। আর চাকরি থাকা অবস্থায় তো পদভার নেওয়া যায় না, কিন্তু দলের আনুগত্যের কাজগুলো যেটা করা দরকার সেগুলো তো সবসময় করতাম। তারপরে ইচ্ছা অবসর নিয়েছিলাম 2020 ইংরেজিতে। আচ্ছা। 2021-এর নির্বাচনে দল আমাকে প্রার্থী করেছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম বরখলা থেকে। আর প্রতিদ্বন্দ্বিতা করার আগের থেকে দল দায়িত্ব দিয়েছিল যখন অবসরপ্রাপ্ত হওয়ার পর থেকে। তারপর প্রতিদ্বন্দ্বিতায় আমি ফলাফলে হেরেছি। তারপরে আবার দায়িত্ব পেয়েছি, রাজ্যিক সহসভাপতি SC মির্জা ছিলাম। তো এই নতুন কমিটিতে দায়িত্ব নেইনি, মানে দায়িত্ব দেওয়া হয়নি, কারণ আমি টিকিট প্রত্যাশী আবার বরখলাতে। আচ্ছা আচ্ছা। তো টিকিট প্রত্যাশী থাকা অবস্থায় দায়িত্ব নিয়ে কাজ করা সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা, স্বাভাবিক, আর এটা বাস্তব। দায়িত্ব থাকলে দায়িত্বটাই নির্ভুলভাবে, সত্যনিষ্ঠভাবে, নিষ্ঠার সাথে পালন করা দরকার। তো বরখলাতে যে সময় আপনি করেছিলেন 2021 ইংরেজিতে ইলেকশনে, কতটা ভোট পেয়েছিলেন আপনি? 57,402 ভোট পেয়েছিলেন। তো যিনি উইনিং ক্যান্ডিডেট, ওনার সঙ্গে কতটা? 7,000-এর ডিফারেন্স। মাত্র 7,000-এর ডিফারেন্স ছিল। তো আপনার কি মনে হচ্ছিল সেই সময়, কেন আপনি হেরেছিলেন? আপনার কি মনে হয়েছিল? আমার বিরোধী পক্ষে মৌলবাদী ভোট একত্রিত হয়েছিল। আচ্ছা। এবং ভোটের লড়াইয়ে শক্ত অবস্থা ছিল, কারণ বিজেপি বরখলাতে শক্ত গাঁটি থাকলেও নির্বাচনী লড়াইয়ে সবসময় এই বিরোধীদের কোনো না কোনোভাবে বিধ্বস্ত করার এক রণকৌশল হাতে নিতে হতো, কিন্তু এত শক্তভাবে মৌলবাদী চিন্তাধারা কট্টর ছিল যে ভোট এদিক সেদিক করা যায়নি। কিন্তু ভোটের অঙ্কে বরখলাতে সর্বাধিক ভোট আমার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল। তার আগে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এত ভোট কখনো পায়নি। তার আগের নির্বাচন থেকে প্রায় 22,000 ভোট অধিক 2021 পেয়েছি। মানে আপনি রেকর্ড ভোট করে? রেকর্ড ভোট হয়েছিল।
তো যেসব এত সব মানুষে আপনাকে ভোট দিয়েছিল, আপনার তো সেই সকল ভোটার যাদের আপনার উপর একটা আস্থা ছিল যে আপনি জিতলে ওনার জন্য কাজ করবেন, তো 2021-এ হারার পরেও কি আপনি জনতার সঙ্গে আপনি ছিলেন? এরকম আমরা অনেকবার দেখি আপনাকে, তো আপনি হারার পরেও আপনি জনতার সঙ্গে ছিলেন। হেরে যাওয়া আর হারিয়ে যাওয়ার মধ্যে তফাৎ আছে। আমি হেরে গিয়েছিলাম ভোটের অঙ্কে, কিন্তু হারিয়ে যাইনি জনতার থেকে। আচ্ছা, জনগণের পাশে, জনগণের সাথে ছিলাম। সর্বাধিক ভোট পেয়েছি, মানুষ আমাকে সেখানের বিধায়কের সম্মানেই দেখেন। যারা ভোট দিয়েছেন মনে প্রাণে চেয়েছিলেন যাতে অমলেন্দু দাস সেখান থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে প্রতিনিধিত্ব করতে পারে। অহরহ দিন রাত, দুঃখে সুখে, প্রয়োজনে অপ্রয়োজনে, সংকটে দুর্যোগে সবসময় আমি অমলেন্দু দাস বড়খলার মানুষের পাশে ছিলাম, সাথে ছিলাম। এবারে সেই বড়খলা এই বড়খলা নয়। আচ্ছা, বড়খলা পুনর্বিন্যাস হয়েছে, নতুন অঞ্চল ঢুকেছে, এরিয়াটা আরেক বেড়েছে, অনেকটা এরিয়া বেড়েছে, ভৌগোলিকভাবে বিস্তর এলাকা হয়েছে। এই ভৌগোলিকভাবে বিস্তর এলাকা হওয়ার কারণে নতুন এলাকা ঢুকেছে এবং এখানে আজকের পুনর্বিন্যাসের বড়খলাতে আমরা ভারতীয় জনতা পার্টির একদম শক্ত অবস্থায়, যে অবস্থা বিগত দিনে ছিল তার থেকে অনেক ভালো ভোটের অঙ্কে, কিন্তু ভৌগোলিকভাবে বিস্তর থাকায় নতুন এলাকার লোকের সাথে নতুনভাবে সমষ্টি পুনর্বিন্যাসের পরে, ডিলিমিটেশনের পরে নতুনভাবে সম্পর্কে যেতে হচ্ছে। আর পুরনো যে এলাকা রয়েছে, দুটি মণ্ডল আছে বড়খলাতে, 4টি মণ্ডল, শ্রীগুণা মণ্ডল এবং বড়খলা মণ্ডল, এই 2টি মণ্ডলের মানুষের সাথে আমার অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক আছে। আর নতুন এলাকার সাথেও সম্পর্ক বেড়ে সম্পর্কের জালের দৃঢ়তা অনেক বৃদ্ধি হয়েছে। অনেক ভালো ভালো জনগণের সাথে, অনেক ভালো ভালো নেতা, তৃণমূল স্তরের নেতাদের সাথে সম্পর্ক হচ্ছে এবং দলীয় যারা পুরনো কার্যকর্তা ছিলেন তাদেরও আশীর্বাদ নিচ্ছি। তো তাদের পাশেও যাওয়ার পরে তারাও যখন সেই বড়খলা 2 মণ্ডলের খবর নেন, তখন খবর নিয়ে তারা আশ্বস্ত হন, বিশ্বস্ত হন যে অমলেন্দু দাসের সত্যিকারের অর্থে মাটির সাথে সম্পর্ক আছে, জনগণের আশীর্বাদ অমলেন্দু দাসের সাথে আছে। তো মানে আপনি তো এর আগেও এত সব ভোট পেয়েছিলেন, তো সেই সকল জনগণের তো আবার ওনারা চাইবেন যে আপনি হয়ে আপনি টিকিট পেয়ে আপনি জিতে যান, সেরকম তো ওনারা চাইবেন এখনো? নিশ্চিতভাবে চাইবেন, সেখানে কোনো দ্বিধা নেই। এবারে দল টিকিট দেবে, দলের সিদ্ধান্ত, কিন্তু জনগণ চাইবেন, জনগণ আপনাকে, জনগণ নিশ্চিতভাবে চাইবেন। জনগণের পূর্ণ ভরসা অমলেন্দু দাসের উপরে আছে, সেখানে কোনো দ্বিধা নেই। কারণ এত ভোট পাওয়া মানে একটা রেকর্ড ভোট পাওয়া তো বিরাট বড় একটা ব্যাপার। তো তারপরে আমি যেটা অনেকটা শুনেছিলাম, যে সময় ফ্লাড হয়েছিল আপনি অনেক মানুষের কাছেও আপনি গিয়েছিলেন, এরকমও আমি খবর পেয়েছি। শুধু বন্যা নয়, বন্যা, করোনা, এই করোনার প্রকোপ ছিল এই নির্বাচনের ঠিক আগে পরে। এই করোনাকালে, করোনার পরবর্তীতে মানুষের পাশে যাওয়া, মানুষকে দেখা, করোনাগ্রস্ত লোকরা যারা আছেন তাদেরকে কি করে সহায়তা করা যায়। ফ্লাড বারবার এসেছে, 2022-এর এত বড় বন্যা হয়েছে। তো আমি জনগণের পাশে ছিলাম, আমি জনগণের ভোটের দায়বদ্ধতা আছে, দলের আনুগত্য আছে। ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে আমরা সমাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে কাজ করা আমাদের, সেটা আমরা মনে করি আমাদের নৈতিকতা। সাথে এই জনগণের ভোটের দায়বদ্ধতা আছে। মানুষ তো আমাকে বিধায়ক নির্বাচিত করার জন্য ভোট দিয়েছিলেন, আর তার তো আমি প্রতিদান দিতে হয়। আর সেই জন্য বন্যা, দুর্যোগ, করোনা, সাথে অনেকের ঘর জ্বলে, তো কেউ ডুবে মরে, কেউ হয়তো থান্ডারবোল্টে অনেকের ডেথ হয়েছে। তো এইসব খবরাখবর নেওয়া আমার কর্তব্য এবং আমি করেছি এবং করে যাচ্ছি, করবই আমি। সেটা আমার কর্তব্য বলে ভেবে নিই, কারণ জনমানসে এসেছি। ছিলাম আমি বৃত্তিতে, আমি সরকারি অধিকারী ছিলাম, বৃত্তি ছেড়ে এসেছি, তো জনগণের সাথে, জনগণের পাশে আমার থাকা কর্তব্য। তার উপরন্তু আমাকে ভোট দিয়েছে। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা কখনো মানুষের পাশ ছেড়ে যাই না, পাশে থাকি। তো আমরা অনেকবার বড়খলাতে আমি নিজেও যাই, তো সে সময় দেখি বিগত 5 বছরের যে ডেভেলপমেন্ট, সেগুলোতে মানুষ নাখুশ। তো আপনি কি মনে করেন বড়খলাতে কি ডেভেলপমেন্ট হয়নি, বা বড়খলার মানুষ এত নাখুশ কেন? মানে সেখানে ডেভেলপমেন্ট না হওয়ার কারণে অনেক কিছু ওনারা চাইছেন কিন্তু পাচ্ছেন না। দুর্ভাগ্যবশত বিধায়ক হতে পারিনি।
আর বিধায়ক হলে এই জনগণের দায়িত্ব নিতে হয়। বর্তমান বিধায়কের যে রোলটা, বর্তমানের বিধায়কের যে দায়িত্বটা, আর সে সম্বন্ধে বিস্তৃত বলার নেই, কাউকে বিরোধিতা করার জন্য নয়। তবে বিধানসভা একটা স্থান, একটা উচ্চ সদন, একটা হাইয়েস্ট ফোরাম। সেই ফোরামেই প্রতিনিধিকে বলতে হয়, না হলে নির্বাচিত করার প্রয়োজনটা কিসের? বিধায়ক হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন, জনগণের হয়ে কতটুকু বলেছেন, কতটুকু করেছেন, তার মধ্যে বিধায়ক মানে শাসক দলের নয়, বিরোধী দলের। বিরোধী দলের বিধায়ক হলে যদি জনদরদ সত্যিকারের থাকতো, তাহলে সজুড়ে নিজের কথাগুলো সদনে বলতেন, বা এই কথাগুলো রাজ্য স্তরে সব জায়গায় প্রকাশ পাওয়া প্রয়োজন ছিল। আপনার প্রয়োজন মেটাতে যদি সরকার পারছে না বা সরকার করছে না, আপনি যদি মনে করেন আপনি বিরোধী হিসাবে করছে না, তাহলে সে কথাগুলো বলেছেন কিনা সে কথাগুলো সামনে আনতে হয়। আসলে বিধায়ক যিনি হয়েছেন কাজ করার জন্য নয়, আর যারা জিতিয়েছেন কাজ করার জন্য জিতাননি, শুধু এই ধর্মের দোহাই দিয়ে জিতিয়েছেন। ধর্ম কোথায়? যিনি জনসেবার ধর্মে অঙ্গীকার হয়ে জনগণের কল্যাণের কথা ভাবেন না, সেখানে ধর্মের দোহাই দিয়ে ভোট দিয়ে জেতানোর কি উদ্দেশ্য চরিতার্থ হয়, সে প্রশ্ন জনগণের মাঝখানে আজকে আসে। এখন জনগণ বুঝতে পারছে, সেটা জনগণ বুঝতে পারছেন। তো বিধায়ক স্বাভাবিকভাবে একদম সোজাসুজি কথা বলতে, বিধায়কের অকর্মণ্যতার কারণে বিধায়কের কোনো রোল নেই, আর সেজন্য বরখলা আমরা পিছিয়ে আছি। সেটা আমরা দেখতে পাই অনেক, যেখানে বিজেপি এমএলএ যেখানে আছে সেখানে আমরা দেখি রোড ইনফ্রাস্ট্রাকচার খুব ডেভেলপ, কিন্তু বরখলা সমষ্টিতে অনেকবার শুধু মানুষে কমপ্লেইনই করে থাকেন যে আমাদের এখানে রোড হয়নি, এই হয়নি, সেই হয়নি। সৌভাগ্যবশত বিগত যে মিটিং হয়েছিল দিশা কমিটির, ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি, সেখানে আমিও মনোনীত একজন সদস্য ছিলাম। প্রথমবার জনমানুষে আসার পরে কোনো সরকারি কমিটিতে আমাকে মেম্বার দেওয়া হয়েছে, এবং আমি সেখানে বরখলার রাস্তা নিয়ে কথা বলেছি, প্রশ্ন করেছি। বরখলার আসামমালা নিয়ে আমি কথা বলেছি, প্রশ্ন করেছি। বিধায়ক তো পাশে ছিলেন, সাথে ছিলেন, একটা প্রশ্ন করেননি। আমি অভিপ্রায় বুঝতে পারিনি। বিধায়ক হয়ে কথা বলার অধিকারটাকেই কাজে লাগান না বিধায়ক। তো রাস্তাঘাটের বেহাল অবস্থা, প্রতিনিধি হয়ে কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু কথাগুলো বলেননি। জনগণের হয়ে কাজ করার অভিপ্রায় নেই সোজাসুজি। আর সে কথাগুলো আমার বলার নয়। আজকে আমি আপনার আমন্ত্রণে এসেছি, আমি আপনার সাথে সাক্ষাৎকারে বসেছি। আজকে আপনার এখান থেকে এই বার্তাটা জনগণের কাছে যাবে, কিন্তু আপনি একজন সাংবাদিক হয়ে বা একজন আপনি জনগণের লক্ষ্যে আপনি আছেন কৃষ্ণকান্ত সিনহা মহাশয়, আপনাকে লোক দেখে আপনি বরখলার আনাচে কানাচে বা কিছু একটা গ্রামে গিয়ে জিজ্ঞেস করুন বিধায়কের রোল কি, অ্যাজ এ লেজিসলেটর হোয়াট ইজ দ্য রোল অফ মিসবাহুল ইসলাম লস্কর। আপনি জিজ্ঞেস করে দেখুন কী কাজ করেন, কোথায় কী বলেন, কার সাথে আলোচনা করেন, জনগণের হয়ে কথা বলেন কি না। তো বিধায়ক যদি নির্লিপ্ত থাকে তা স্বাভাবিকভাবে, আর সাংবিধানিক এক পরিকাঠামোর মধ্যে দেশ চলে, বিরোধী শাসক থাকবেই, এটা গণতন্ত্রের প্রক্রিয়া। আমরাও বিরোধীতে ছিলাম, আমরা বিরোধী দলে ছিলাম, তো আমাদের বিরোধী বিধায়ক ছিলেন। আমরা সজোরে কথা বলতাম, রাস্তায় নেমে কথা বলতাম, জনগণের হয়ে কথা বলতাম। আমরা জনগণের অধিকারকে সাব্যস্ত করার জন্য, জনগণের অধিকার অক্ষুণ্ণ রাখার জন্য আওয়াজ দিতাম, কিন্তু সেটা পরিলক্ষিত হয় না বরখলাতে। তো আপনি মানে সেটা বলতে চাইছেন যে যারা ধর্ম দেখে যারা ভোট দিয়েছে তারা ভুল করেছে? নিশ্চিতভাবে ভুল করেছে, আর এবং সেই ভুলের মাসুল তাদের দিতে হচ্ছে। তাদের সেই ভুলের মাসুল মানে রাজনৈতিক মাসুল উত্তর দিয়ে হয়। তাদের প্রশ্ন করলে এখন ঠেকে যায়, তারা প্রশ্নের উত্তর দিতে পারে না, এবং সাধারণ জনগণ এখন কষ্টে আছেন। সাধারণ জনগণ একদম তিল তিলে উপলব্ধি করেন যে সাংঘাতিক ভুল হয়েছে, বিরাট ভুল হয়েছে নির্বাচনে অমলেন্দু দাসের পক্ষে ভোট না দেওয়ার জন্য। এবং শুধু যে বিধায়ক তাকে দেখে নয়, তার উপরন্তু তার প্রতিপক্ষে অমলেন্দু দাসের জনমানসে
অহরহ কাজ করার দৃষ্টিকোণকে বিচার করে সে কথা ভাবেন মানুষ। আমি জনগণের হয়ে কথা বলি এবং সমস্যা মেটানোর জন্য সবসময় চেষ্টা করি। তো এখন আপনি কি দেখতে চাই, কি চিন্তা করছেন যে বরখলাতে কি সমস্যা মেইন আপনি যেটা সমাধান করতে চাইছেন, যেটা এখন আপনি যদি নেক্সটে যদি আপনি টিকিট পেয়ে যদি জিতে যান, কি চিন্তা করছেন আপনি? আসলে বরখলার মানুষ স্বাভাবিকভাবে হেরে যাওয়ার পর, মানে বিধায়ক হারার পর, যেখানে নিজের চিন্তাধারার বিধায়ক না থাকার কারণে যে সমস্যায় ভুগতে হচ্ছে, সব কিছু আছে বরখলায়। যে অঞ্চলে নদী থাকে সে অঞ্চল পুরনো সভ্যতার সোপানের অঞ্চল থাকে, কারণ সভ্যতার সোপান ঘটে নদী তীরে। বরখলার মাঝখান দিয়ে বরাক নদী, আর এই বরাক নদীর তটে যে গ্রাম স্থাপন হয়েছিল, সে গ্রামগুলো স্থাপন হয়েছে তো অনেক পুরোনো। যে চা বাগানগুলো স্থাপন হয়েছিল, যে চা বাগানগুলো এস্টাবলিশ হয়েছিল, সে চা বাগান দিয়েই কিন্তু আসামের পরিচয় হয়েছে। আর বরাক উপত্যকায় চা বাগানের সংখ্যা অনেক বেশি আছে। তো এই চা বাগান বসবাসকারী এলাকা এবং নদী তটে বসবাস করা গ্রামগুলো, তারা আজকের বরখলাতে এই পিছিয়ে পড়ে যাওয়ার জন্য মানসিকভাবে একটু দুর্বল হয়েছে। আগামী দিনে তাদেরকে এই দূরদর্শিতার লক্ষ্যে পৌঁছানো, দূরদর্শিতা বলতে সব ক্ষেত্রে পিছিয়ে থাকা লোকগুলো দিশাহারা, তাদেরকে দিশা দিতে হয়। তার উপরন্তু এই বরখলা সমষ্টি বর্তমানে এই বিস্তর ভৌগোলিক এলাকা থাকার কারণে এক ইতস্তত অবস্থায় আছে। তাদেরকে এক ডাইরেকশন দেওয়া অত্যন্ত প্রয়োজন, দিশা দেওয়া প্রয়োজন, আত্মবিশ্বাস গড়ে তোলা প্রয়োজন, তাদের মনের মধ্যে বিশ্বাসের শক্তি সঞ্চার করা প্রয়োজন। আজকের বরখলাতে মানুষের মধ্যে আত্মবিশ্বাস সেটাই সঞ্চার করা প্রয়োজন যে তাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল আছে, তাদেরও পথ মসৃণ আছে, তারাও উন্নয়নের ছোঁয়া দেখবেন, তারাও লক্ষ্মীপুরের উন্নয়ন আর ধলাইয়ের উন্নয়ন দেখে তাদেরও আফসোস হয়, তারাও উদরবন্দের রাস্তাঘাট দেখে তাদের আফসোস। ইয়েস, সেটা আমি অলরেডি ফিল্ডে অনেকবার গিয়েছি বরখলা সমষ্টিতে। মানে রোড ইনফ্রাস্ট্রাকচার খুব উইক সেখানে। তো সেটা নিয়ে আপনি কাজ করবেন বলে ভাবছেন? আপনি কাজ করব মানে তাদের ভরসাও আছে আমি কাজ করব। কেন করব? কারণ বিধায়ক তো এবার নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত হবেন। ভোটের সংখ্যায় আমরা একদম শক্ত অবস্থায় আছি। পুনর্বিন্যাসের পরে মৌলবাদীদের শক্তি কোনো কাজ করতে পারবে না। আর যাদেরকে নিয়ে মৌলবাদীরা চিন্তা করেন, সেই বর্গের লোকরা আজকে বিজেপির প্রতি বিশ্বাস আছে, অমরেন্দ্র দাসের প্রতি ভরসা আছে। কিন্তু বিধায়ক হয়ে কাজ করার মানসিকতা থাকার লোক দরকার। আমি 5 বছর ধরে জনগণের মাঝখানে থাকার কারণে সেই ভরসা মানুষের আছে। মানুষ দেখেছেন অমলেন্দু দাস পারুক না পারুক, অন্তত মানুষের পাশে থাকে, মানুষের জন্য কথা বলে। আর সৌভাগ্যক্রমে আপনাদের শুভেচ্ছায়, জনগণের শুভকামনায় ভারতীয় জনতা পার্টি বিবেচনা করে আমাকে আবার টিকিট দিলে এই শক্ত, এই সুরক্ষিত ভারতীয় জনতা পার্টির সুরক্ষিত বরখলা আসনে নির্বাচিত হওয়ার পর আমি অন্তত এক মুহূর্ত জনগণের কল্যাণ হেতু চিন্তা না করে ভাবতে পারি না। এক পল পর্যন্ত আমি নষ্ট করব না জনগণের কল্যাণার্থে কাজ করার জন্য। আর রাজনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞতা হয়েছে, যদি জিতে যেতাম সফলতা হতো, হেরে গেছি তো অভিজ্ঞতা হয়েছে। জনগণের দরদটাও বুঝতে পারছি। নতুন এলাকার সমস্যাগুলোও আছে। যে নতুন এলাকা ঢুকেছে, সোনাই থেকে ঢুকেছে, যেখানে বিধায়ক 91 ইংরেজিতে আমাদের শ্রদ্ধার স্বর্গীয় বদ্রীনারায়ণ সিংহ মহাশয় ছিলেন। বদ্রীনারায়ণ সিংহ মহাশয় ছিলেন বিধায়ক। তো বিধায়ক ছিলেন তখন তো বিধায়কদের স্থানীয় তহবিলও ছিল না, তবুও সোনাইতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে মানুষের একটা আস্থা ভরসা পেয়েছিলেন। তারপরে আমরা বিধায়ক পেয়েছিলাম ঠিকই, কাজ হয়েছে যতটুকু হওয়ার হয়েছে, কিন্তু তবুও সোনাই এলাকা, যে এলাকাগুলো আজকে বরখলাতে আজকে সন্নিবিষ্ট হয়েছে পুনর্বিন্যাসে, তাদেরও তৃষ্ণা, তাদের আকাঙ্ক্ষা বরখলাতে এবার তারা বিধায়ক দেখতে চান।
যে এলাকা আলগাপুর থেকে এসেছে তাপাং ব্লক এলাকা, এই তাপাং ব্লক এলাকা তারা কখনো ভারতীয় জনতা পার্টির বিধায়ক দেখেননি, কখনো বিধায়ক দেখেননি, প্রথমবার বিধায়ক পাবেন। বিধায়ক নির্বাচিত করার লক্ষ্যে তারা স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত হওয়ার পর যে মানুষগুলো বড়খলার পুরনো বর্তমান বড়খলা সন্নিবিষ্ট এলাকা, এই বিস্তর এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে সক্রিয় বিধায়ক হওয়া কতটা প্রয়োজন তারা আজকের দিনে অনেকে ভাবছেন, এবং আগামী দিনে নিশ্চিতভাবে যদি সক্রিয়তা না থাকে তাহলে সেই ইচ্ছা পূরণ করা আমাদের অপূর্ণ থাকবে, অর্ধপূর্ণ থাকবে, এবং তখন আমরা হয়তো আফসোস করে লাভ হবে না। বরখলার সমষ্টির আরেকটা সমস্যা যেটা আমি দেখলাম, সেখানে ফ্লাড এফেক্টেড এরিয়া খুব বেশি। তো সেটা নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন আপনি? অনেক মানুষ তো বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হন, সেটা নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন? প্রায় বছর পর বছর আমরা সেটা দেখি, সেখানে ফ্লাড এফেক্টেড হয়। যেখানে নদী সেখানে কৃষি প্রধান এলাকা থাকে, আর ভারতবর্ষ দেশটাই ছিল কৃষি প্রধান। ভারতবর্ষের পরিচয়টাই ছিল কিন্তু কৃষির পরিচয়, যে কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, আর কৃষিতেই আমাদের দেশের আয় ছিল, রাজস্ব ছিল, কৃষি থেকেই দেশের পরিচয় ছিল, আর কৃষি দিয়েই আমাদের সংস্কারও শুরু হয়, আমাদের পূজা পার্বণ সব কিছু। তো নদী না হলে কৃষি ব্যবস্থা ভালো হয় না। আজকের আধুনিকতার যুগে কৃষিটা প্রোৎসাহিত করতে হয়, এবং নরেন্দ্র মোদীজি সেক্ষেত্রে কাজ করছেন। কিন্তু বড়খলাতে জাঠিঙ্গা নদীর তটে নারায়ণচড়া, তারপরে ওই সব এলাকা যে আছে বড়খলা নারায়ণচড়া এলাকার যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে খুব ভালো ফসল হয় জাঠিঙ্গা নদীর কারণে। জাঠিঙ্গা নদী আসে, পলি ছেড়ে যায়, সেডিমেন্টেশন দিয়ে যায়, তো ভালো আলু চাষ হয়, ভালো ফসল হয়, সেখান থেকে ফসলগুলো ওইখানে যায়। বরাকের তটে যেগুলো বরাকের তীরে চরগুলো আছে, চরেও ভালো ভালো ফসল হয়। তো সেক্ষেত্রে আমরা সমৃদ্ধ। আর এই ব্যবস্থা পুরনো বড়খলাতে আছে, নতুন বড়খলা এলাকাতে কিন্তু এই নদীর তট নেই, বেশিরভাগ বাগান আছে, ছোট ছোট ছড়া আছে। তো এই নদী এক সময় যখন আমাদের আশীর্বাদ ছিল, নদী সিলটেশনে ভরে যাচ্ছে, এই নদীকে খনন করতে হবে। আচ্ছা, নদী খনন করা অত্যন্ত প্রয়োজন। প্রকৃতির সাথে আমরা লড়াই করতে পারবো না, প্রকৃতিকে নিয়েই চলতে হবে, আর এইটাই আমাদের ব্যবস্থা। সেটাও আমি করতেছিলাম যে নদী খনন না করলে তো ফ্লাড হবেই, নদী খনন করতে হবে। যেখানে বাঁধের প্রয়োজন বাঁধ ঠিক আছে, কিন্তু মূলত সবচেয়ে বেশি প্রয়োজন আমি বুঝি নদী খনন। আর সাথে জনগণের কষ্ট হচ্ছে, গ্রামগুলো যখন আগে জনবসতি কম ছিল, সময়ের সাথে সাথে জনবসতি বেড়েছে, পরিবার বৃদ্ধি হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। তো নদীর কবলে যারা, বন্যার কবলে যারা, এই নদী স্খলন হচ্ছে, নদী ভাঙ্গন যেটা, রিভার ইরেশন যেটা, নদী ভাঙ্গন যেটা, রিভার ইরেশনে অনেকের বাড়িঘর গেছে। যে রানীঘাট, যে রানী ইন্দুপ্রভার গ্রাম, রানী ইন্দুপ্রভা, ওনার রাজবাড়ি, ওনার রানীবাড়ি ছিল, ওই গ্রাম থেকে ওই গ্রামের ঐতিহ্যবাহী চিত্রাসঙ্গন পর্যন্ত একটা বিস্তর 2.5 কিলোমিটার পর্যন্ত এলাকা, ঐতিহাসিক এলাকা। সেখানে মেথাই মণিপুরীর সমাজের গ্রাম ছিল। আজকের দিনে একজনও মেথাই মণিপুরী নেই সেখানে নেই। আছেন পাটনি সমাজের বসবাসকারী লোক বর্তমানে আছেন, রাজপুরোহিত পরিবার আছে, তারা আছেন। তো এখান থেকে অনেক নদী ভাঙ্গনের কবলে পড়ে অনেককে এখান থেকে স্থানান্তরিত হতে হয়েছে। এইভাবে জাঠিঙ্গা নদীর তটে কালীনগরে আছে, অনেককে বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে, অনেককে নারায়ণচড়া থেকেও নিজের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে, নিজের পাট্টা ভূমি ছেড়ে যেতে হয়েছে। তো প্রকৃতির সাথে লড়াই করতে পারবো না। একদিকে আমরা নদীকে খনন করতে হবে, অন্যদিকে যারা এই নদী ভাঙ্গনের অভিশাপের কবলে পড়েছেন, যারা ঘর বাড়ি ছাড়তে হয়েছে, তাদের অধিকার অক্ষুণ্ণ করতে সরকারি জমিতে
তাদেরকে সেটেলমেন্টের ব্যবস্থা দেওয়া অত্যন্ত প্রয়োজন। আর সে কথাগুলো বলবে কি বিধায়ক না হলে বলা যাবে না, কারণ ল্যান্ড অ্যাডভাইজারি কমিটিটা হচ্ছে সেখানে বিধায়ক থাকেন, ওনার কথাই চলবে। আচ্ছা, ডিস্ট্রিক্ট লেভেল ল্যান্ড অ্যাডভাইজারি কমিটিতে বিকজ ল্যান্ড ইজ দ্য স্টেট সাবজেক্ট, এটা সেন্ট্রালের কোনো ব্যাপার না, এটা স্টেটের সাবজেক্ট অ্যাজ পার কনস্টিটিউশন রাইটস, কনস্টিটিউশনাল প্রভিশনে এটা স্টেট সাবজেক্ট। তো বিধায়কেরই কাজ এটা। আচ্ছা, এই বিধায়ক সজোরে সেখানে সে কথাগুলো বলতে হবে এবং সেই সমস্যাগুলো সমাধান করতে তাদেরকে একদম লিস্টিং করে তালিকাভুক্ত করে সেই মানুষদেরকে সেই সুরাহা দিতে হবে। এই নদী ভাঙ্গনের সমস্যা থেকে মানুষকে বাঁচাতে হলে এই ব্যবস্থা, একদিকে নদী খনন, আরেকদিকে যারা কবলে পড়েছেন, যারা স্থাবর অস্থাবর সম্পদ হারিয়েছেন, তাদেরকে সেটেলমেন্টের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা, বড়কলা সমষ্টির আরেকটা, অনেক মানুষ সেখানে বলেন সেখানে কোনো ভালো হাসপাতালের প্রয়োজন বলে অনেক মানুষই সেটা ডিমান্ড করে থাকেন। আপনি সেটা কি মনে করছেন? কারণ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল মানে প্রচুর এরিয়া নিয়ে একটাই আমাদের বড় একটা ডিস্ট্রিক্ট হাসপাতাল, সেখানে অনেক প্রেশার বেশি পড়ে যায়। তো আপনি কি মনে করেন বড়খলাতে এরকম আমাদের এরকম হাসপাতালের কি প্রয়োজন আছে কিনা বলে? বড়খলাতে বিপিএসসি আছে, ব্লক পিএসসি আছে বড়খলা, যেটা এখন সরকারের সিদ্ধান্ত মতে প্রত্যেকটি সমষ্টিতে সমষ্টিভিত্তিক হসপিটাল হবে। আচ্ছা, কনস্টিটিউয়েন্সি লেভেল। আচ্ছা, একটু বড় করে হবে নাকি এতে? হ্যাঁ, এক একটা কনস্টিটিউয়েন্সি যেটা মেইন হসপিটাল হবে। আচ্ছা, আর বাকি যেটা আছে সেটাকে রিভাম্প করলে ভালো। রিভাম্প করার জন্য সেটা বলতে তো হবে। আজকে বড়খলাতে হসপিটাল আছে, সেই হসপিটাল থাকবে, সেই ব্লক পিএসসি থাকবে, হ্যাঁ বিপিএসসি থাকবে, বিপিএসসিকে রিভাম্প করতে হবে, উন্নতিকৃত। হ্যাঁ, সেটাতে তো অনেক ফ্যাসিলিটি নেই, সেটাতে নেই, থাকবে না। মডেল হসপিটাল একটা বর্তমানে সেটা উদাহরণতে চলে গেছে। মডেল হসপিটাল আছে ইয়েতে, ছোট দুধ পাতিলে। তো সেটাকে উন্নতিকৃত করতে হয়, যদিও বড়খলা এরিয়াতে নেই, কিন্তু বড়খলা এরিয়াতে আছে, হসপিটালটা আছে, বড়খলা হসপিটালটা আছে। আর নতুন হসপিটাল যেটা খুব ভালো করে হয়, যাতে তার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। নতুন হসপিটাল সমষ্টিভিত্তিক হবে, সমষ্টির কেন্দ্র দেখে হবে, সরকার সিদ্ধান্ত করবে। আচ্ছা, বিধায়ক হলে কোথায় সিদ্ধান্ত হবে সেক্ষেত্রে হয়তো আমার মতামত থাকবে, সাথে শুধু বিধায়ক হলে যে সব কথা বিধায়কের চলবে সেটা কথা নয়। সরকার আমাদের আসবে। আমাদের মন্ত্রী আছেন আজকে, বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মহাশয় আছেন। কৌশিক রায় মহাশয়ের সাথে কথা বলে সমাধান করতে হবে। বরাক উন্নয়নের বিভাগ ওনার কাছে আছে, ওনারও পদক্ষেপ হবে। এবং বড়খলাতে ওনার বাড়ি, নতুন বড়খলা সমষ্টিতে ওনার বাড়ি ঢুকেছে। এবং আই এম ভেরি মাচ হ্যাপি ইফ আই উইল বি দ্য nominated candidate of BJP, I will have our honorable minister Kaushik Rai as my voter. উনি আপনার জন্য ভোট করবেন, এটাও বিরাট বড় একটা ভাগ্যের ব্যাপার। আচ্ছা, তো মাইনরিটি ভোটার্স সেখানে তো অনেকেই আছেন, তো কি মনে করেন মাইনরিটি ভোটার্সরা এবার কি বিজেপিতে ভোট দেবে? আপনি কি মনে করছেন? আর যদি ভোট না দেয় তো ওনাদের কি ক্ষতি হতে পারে? বিজেপি যত সুবিধা দিচ্ছে, নির্বাচন তো নির্বাচন, রণনীতির কৌশল। আমি যে বললাম, প্রার্থী হিসাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে সর্বোচ্চ ভোট পেয়েছি, কিন্তু জিততে পারিনি। রণকৌশলে আমরা বিরোধী যারা কট্টরবাদী তাদের ভাঙতে পারিনি, এভাবে অবস্থা ছিল। এবং তারা এইবার বুঝতে পারছেন যে কট্টরবাদিতা করে, কওমের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে ভোট দিয়ে, কংগ্রেসকে ভোট দিয়ে, হ্যাঁ, বা বিজেপির প্রতিপক্ষ হয়ে, বিরোধী হয়ে ভোট দিয়ে কোনো লাভ হবে না। জনকল্যাণে যদি কাজ করে তাহলে ভারতীয় জনতা পার্টি করে। নির্বাচন চলে যায় তো সরকার সবার জন্য কাজ করে, সবকা সাথ সবকা বিকাশ এমনিতে আমরা বলি না। সরকার এসেছে তো অরুণোদয় দিয়েছে, সবার জন্য দিয়েছে, মাইনরিটিও পেয়েছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কোনো ভেদাভেদ নেই, ভাষা, অঞ্চল ভেদাভেদ নেই, সব ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সবাইকে দিয়েছে। উজ্জ্বলা যোজনার সুবিধা সবাইকে দিয়েছে। কৃষক মানধন যোজনা, হ্যাঁ, কৃষক সম্মান দিদি যেটা সবাই পাচ্ছে, সব কৃষকরা পাচ্ছে। মুসলমানরা কি পাচ্ছে না? অনেকে পাচ্ছে। বিশেষ করে মহিলা উদ্যমিতাতে, এসএইচজিতে মহিলারা, আপনি নিজে আপনার নিজের দৃষ্টিতে দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে
যে সমাজ বুরখাতে রাখতো মহিলাদের, আজকে তারা বাইরে এসে এসএইচজির মাধ্যমে নিজের স্বাবলম্বনের কথা সজুরে বলে। তাদের মহিলাদেরও লাভ হয়েছে আপনি বলতে চান? সোজাসুজি লাভ হয়েছে। মহিলারা তো নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। এবং অমলেন্দু দাস হিসাবে আমি বড়খলাতে নির্বাচনে হারার নির্ধারণে সিদ্ধান্ত আমি হেরেছি, ভোটে হেরেছি, তো বড়খলাতেই আছি আমি। এবং ওই বড়খলাতে বাস করার কারণে আমার কাছে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক সোজাসুজি আসেন, সেভাবে যারা ভোট দেননি বিগত দিনে আমাকে, তারাও আমার কাছে আসেন, আমার পাশে থাকেন। কেন থাকেন? অমলেন্দু দাসকে সবসময় পাওয়া যায়। নির্বাচিত করেছেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে, কংগ্রেসকে নির্বাচিত করেছেন, কিন্তু সমস্যা সমাধানের জন্য অমলেন্দু দাসের কাছে আসেন। এবং আমি মানবতার খাতির বা হিউম্যানিজম আমাদের থট, ভারতীয় জনতা পার্টির বেসিক থট ইজ ইন্টিগ্রাল হিউম্যানিজম। হিউম্যানিজম ইজ আওয়ার থট। এই হিউম্যানিজমের থিঙ্কিং থাকার কারণে আমরা ভেদাভেদ দেখি না। মুসলমান যারা আসেন তাদের কাজ করি, তাদের জেনুইন কাজ। যারা বঞ্চিত লাঞ্ছিত হয়, যারা কাউকে খুঁজে পায় না সংকটের সময়, তো অমলেন্দু দাসকে পায়। তো তাদের এই সম্পর্কের যোগসূত্রের ব্যবস্থা আছে। সম্পর্কের যোগসূত্রের এক কারণ হয়ে দাঁড়িয়েছে যে অমলেন্দু দাসকে ভোট করবেন। অমলেন্দু দাসকে প্রার্থিত্ব করলে ভারতীয় জনতা পার্টি মুসলমানের ভোট অনেক পাবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এটা আমার দলেও যদি আমাকে প্রশ্ন করে সে কথা বলতে পারি, এবং আপনার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই আমি সবাইকে বলতে পারি। এখানে কোনো কথা নেই। এবং আমার বিরোধী যারা আছে, কংগ্রেস দল সেখানেই ভীতগ্রস্ত আছে যে অমলেন্দু দাস যদি টিকিট পায় তাহলে মুসলিম ভোট তো অনেকাংশে নিয়ে চলে যাবে। এটা তাদের ভয়, ভিতরের ভয়। ভিতরের ভয় থাকার কারণে মুসলমানের একটা সেকশন যারা কংগ্রেসপন্থী মুসলমান, তারা হয়তো অনেক সময় আমার কথার প্রার্থিত্বের কথা থেকে হয়তো এড়িয়ে যেতে পারে। কিন্তু বেসিক্যালি ইন দ্য গ্রাস রুট, ইফ ইউ সি জেনারেল মুসলিম পিপল, দে লাইক মি, দে সাপোর্ট মি, দে আর অ্যাসাইড মি। তো আপনি মানে এটাই বলতে চাইছেন যে যেহেতু স্টেটে বিজেপি, তো এখানে বিজেপিকে না দিয়ে অন্য দলকে ভোট দিলে লস হবে ওনাদের? নিশ্চিতভাবে বিজেপিকে না দিলে লস হবে। বিজেপিকে জিতাতে হবে এবং বিজেপি জিতাবে, তারা ভোট দেবে, এটা ভালো সংখ্যা ভোট দেবে। তো ভোট দিলে মনে করুন জিতলে তো ওনাদেরই ডেভেলপমেন্ট হবে। ডেফিনেটলি। এখন যেগুলো থেকে বঞ্চিত, আমরা বিজেপিকে ভোট দেনি, ওরাও বলে আমরা দেইনি। আজকে এই কাঠিগড়া সিংজুরি পাড়ের সাথে সংযুক্ত, কাঠিগড়া একদম চৌরঙ্গি হয়ে তারিণীপুর সংযোগকারী যে এখানে একটা নতুন সেতু স্যাংশন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, হয়তো ইলেকশনের আগে। এই টেন্ডারের প্রসেস নাও হলেও রেডি আছে, ইলেকশনের পরে হবে। এই সিংজুরি পাড়ের সাথে এই পাশে বড়খলাতে সন্নিবিষ্ট হয়েছে কাঠিগড়া অঞ্চলের নতুন এলাকা, কান্দি, কলাছড়ি, সরিষাকুড়ি, একদম মুসলমান সমাজের এই ফিশারম্যান অধ্যুষিত এলাকা। যারা শেখ জনগণ আছেন, বিস্তর এলাকা, সবাই শেখ, কোনো দিন উন্নয়নের ছোঁয়া দেখেননি। সেখানে ব্রিজ হবে। তারা তো ভোট দেনি, তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই কাজটা করছে। ভোট কেন দেবে না? এবার দেবে। তারা উন্নয়নের ছোঁয়া দেখছে তো বিজেপির জন্য দেখছে, আশা দেখছে তো বিজেপির জন্য আশা দেখছে। আর আশার আলো যদি পাচ্ছে তাহলে বিজেপির জন্য পাচ্ছে, তো বিজেপিকে দেবে। এটা বললাম একটা এরিয়া, আরও আছে অনেক যেখানে হয়তো তারা কখনো ভাবেনি, ইসলাম প্রেমী ভাইয়েরা কখনো ভাবেনি যে এখানে কখনো এইভাবে উন্নয়ন হবে। উন্নয়ন হচ্ছে তো ভারতীয় জনতা পার্টির জন্য। আরেকটা সমস্যা হচ্ছে, আমরা প্রত্যেকবারই আমরা প্রশ্ন করে থাকি যে বেকারত্বের সমস্যা। তো প্রতিটা সমষ্টিতেই তো বেকারত্ব অনেক বেশি থাকে। তো বেকারত্ব দূরীকরণ নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন? বড়খলা বেকারত্ব অনেক আছে, নিশ্চিতভাবে খোলা কথা। আশার সঞ্চার দিতে হবে, মানুষের মনে কনফিডেন্স জাগাতে হবে। অ্যান্ড কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য লিডারশিপ ইজ নিডেড। আনলেস অ্যান্ড আনটিল দেয়ার ইজ অ্যাপ্রোপ্রিয়েট লিডারশিপ, কনফিডেন্স বাড়বে না মানুষের। নাম্বার 1। নাম্বার 2, একদম ইন অ্যান অর্গানাইজড ম্যানার তাদেরকে একদম সুষ্ঠুভাবে কোচিংয়ের ব্যবস্থা দিতে হবে।
এই কোচিংয়ের সেন্টার ভালোভাবে স্থাপন করে তাদেরকে কোচিংয়ের ব্যবস্থা দিতে হবে, যাতে রাজ্যে বা কেন্দ্রে যেগুলো ইন্টারভিউ হয়, যেগুলো পরীক্ষা হয় চাকরির জন্য, সেই পরীক্ষায় যাতে তারা তৈরি হয়ে এই পরীক্ষাতে পাশ করার মানসিকতা নিয়ে যেতে পারে। আর আজকের বড়খলাতে গোটা আসামের সাথে সঙ্গতি রেখে বড়খলারও অনেক মানুষ বেকারত্বের ক্ষেত্রে অনেকটা চাকরি অনেকজন পেয়েছেন, পাননি সেটা কথা নয়, কিন্তু সে চাকরি কম হয়েছে বড়খলাতে। কম হওয়ার কারণ হচ্ছে সেটা মানুষ মানসিকভাবে দুর্বল হয়েছেন। আর সেখানে এই ব্যবস্থা যেগুলো বললাম, প্রেরণা দেওয়ার মতো নেতৃত্ব নেই। আমরা তো লড়াই করছি তৃণমূলে, যেভাবে পারছি মানুষকে প্রেরণা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এই প্রেরণার সাথে সাথে বাস্তব রূপায়ণ করার জন্য রাজনৈতিক ক্ষমতা প্রয়োজন। অটল বিহারী বাজপেয়ীজির মতো নেতা, দীনদয়াল উপাধ্যায়জির মতো নেতা, শ্যামাপ্রসাদ মুখার্জিজির মতো নেতা, তাদের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন ছিল না। সমাজসেবা সারা জীবন করতে পারতেন। অটলজি একবার বলেছিলেন যে, রিপোর্টার ওনাকে প্রশ্ন করেছিল, আমি মাঝে মাঝে এগুলো ক্লিপস দেখি যেগুলো আসে বলে সোজাসুজি, সেগুলো তো ইম্পারসোনেটেড নয়, একদম রিয়েল ক্লিপসগুলো থাকে। তো ইন্টারভিউতে রিপোর্টার ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে, আপনি রাজনীতিতে কেন আসলেন, আপনি তো একজন ভালো সমাজসেবী। তো তিনি বললেন যে, রাজনীতি হচ্ছে সমাজসেবার একদম সঠিক মাধ্যম। যদি সত্যিকারের সমাজসেবার মানসিকতা থাকে তাহলে রাজনৈতিক ক্ষমতা আপনার থাকতে হয়। আর সেই জন্য এই চিন্তাধারায় গিয়েই তো ভারতীয় জনসংঘ হয়েছে, ভারতীয় জনতা পার্টি হয়েছে। আমাদের নেতারা যারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, পরিবার নেই, সন্ন্যাসী, রাজঋষি মানুষ, সমাজের কল্যাণে চিন্তা করেন। তো রাজনীতিতে আসার প্রয়োজন কী ছিল? সমাজের চিন্তা তো এমনিতে করতে পারতেন। ঘরে ঘরে গিয়ে কীর্তন গিয়ে তো সমাজ ভালো হয়ে যায়, সমাজ ভালো হয় বলে দিলে হতো, কিন্তু ক্ষমতা তো চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একদম ডেডিকেটেড ফর দ্য নেশন, ডেডিকেটেড ফর দ্য পিপল অফ ইন্ডিয়া। উনি রাজনীতিতে এসেছেন, সৌভাগ্য আমাদের, একজন ভগবান সম অবতার সম ব্যক্তিকে প্রধানমন্ত্রী পেয়েছি, তো আমাদের সত্যিকারের জনকল্যাণে কাজ হচ্ছে। তো রাজনীতিতে আসা এই জন্যই প্রয়োজন। আমি একটা চাকরি করতাম, আমি গভর্নমেন্টের ক্লাস 1 গেজেটেড অফিসার ছিলাম। আমি চাকরি ছেড়েছি যে আমি নিজেকে একদম সাংঘাতিক বড় একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য নয়। আমার যারা অগ্রজ আছেন, যারা আমার শ্রদ্ধেয় কবীন্দ্রপুর কাছ ছিলেন, ওনাকে দেখেছি পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে, আজকেও আছেন সাংসদ হিসাবে। আমার মন্ত্রী শ্রদ্ধার কৌশিক রায় মহাশয়কে দেখেছি, ওনার নিষ্ঠা, ওনার নিয়মানুবর্তিতা সব কিছু দেখে সমাজের কল্যাণাতে কাজ করতে আমাদেরকে অনুসরণ করতে হয়। তাদের অনুসরণ করে প্রেরণা পেয়েছি যে সমাজসেবা করতে হলে রাজনীতির মাধ্যম ছাড়া সমাজসেবা সঠিকভাবে করা একটু কষ্ট হয়, আর সেজন্য রাজনৈতিক ক্ষমতা প্রয়োজন। আরেকটা, আপনি তো বলেছেন যে বড়খলা সমষ্টি অনেক চা বাগান আছে, নদী আছে, ছড়া আছে, তো কি চিন্তা ভাবনা কখনো কি করেছেন যে আপনাদের ওখানে কি ট্যুরিজম সেক্টরটাকে একটু ডেভেলপ করা যায় সেই দিকে, যাতে বেকারত্ব সমস্যা দূর করা যায়? আমাদের বড়খলাতে স্কোপ আছে, ফিজিবিলিটি আছে। আমার বড়খলা অঞ্চলেই পড়ে নিমাতা পাহাড়। নিমাতা পাহাড় কাছাড়ি রাজা অনেক আগে, কত বছর আগে জানি না, অন্তত 1000 বছর আগে হবে, যেভাবে ভুবন হয়েছিল সেভাবে নিমাতা মন্দির একটা আছে একদম পাহাড়ের উপরে দামচড়াতে, বড়খলা থেকে পাশে। আগে বড়খলা সমষ্টিতে, এখনও বোধ হয় বড়খলা, ওই পাহাড়ের তো ওইখানে বসবাস নেই, সেই জন্য বড়খলাতে আছে কি আছে না জানি না, কিন্তু ওই পাহাড়টা বড়খলাতেই আছে, ছিল, বর্তমানে ডেফিনেটলি আছে। কারণ ওইখানে তো মানে ভৌগোলিক ক্ষেত্রটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে জনতার বসবাস নেই। ওই পাহাড়টা ঐতিহাসিক পাহাড়, ঐতিহ্যময়ী। সেখানে মা নিমাতা মন্দির আছে। এই গত মাসে আমাদের বড়খলা থেকে অনেক ছেলেরা গিয়েছে। ওই দিন আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু চিফ মিনিস্টার এসেছিলেন বলে যেতে পারিনি। এই মন্দিরটাকে উন্নতিকৃত করা দরকার। সেখানে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো করলে, ভুবনকে যেভাবে প্রমোট করার স্কোপ আছে, নিমাতা পাহাড়কেও প্রমোট করার স্কোপ আছে। সাথে অনেক অঞ্চল আছে, ভালো ভালো সুন্দর এলাকা আছে, সেগুলো দেখার জন্য যদি ট্যুরিজম হাট করা যায়, বা ধরেন নতুন এলাকা উন্নয়ন করে যদি সরকারিভাবে যদি উদ্যান সৃষ্টি করা যায়, জায়গা অনেক আছে। বিস্তর এলাকা বড়খলা অনেক বেশি, জনসংখ্যার হিসাবে এলাকাটা অনেক বেশি, তার মানে জায়গা বেশি আছে।
এই বেশি বেশি থাকা জায়গাগুলো, অ্যাক্সেস জায়গাগুলো যেগুলো আছে, এগুলোতে এইসব করা যায়। এরকম চিন্তাভাবনা আছে? চিন্তাভাবনা আছে, করা যায়। আমার চিন্তাধারা আছে, সেভাবে করতে হয়, করার জন্য পদক্ষেপ। মানে ট্যুরিজম সেক্টরটা ডেভেলপ হলে কি হয়, মানে একটা জায়গা যে সময় এরকম ট্যুরিজমের জন্য যে সময় কেউ যদি করে, যা সরকার করুক আর যেই করুক, তো সেখানে যাতায়াত বেড়ে যায়, মানুষের আসা যাওয়া হয়, তাতে ট্রান্সপোর্টেশনের সঙ্গে যারা জড়িত তাদেরও একটা রোজগার হয়। আসলে ট্যুরিজমটা, যদিও আপনি বলছেন এইভাবে, কিন্তু ট্যুরিজমটা এই সমষ্টিভিত্তিক ট্যুরিজমের সার্কিট ক্রিয়েট করা যায় না। ট্যুরিজম সার্কিটটা স্পেসিফিক টুরিস্ট প্লেস যেগুলো থাকে তাকে কানেক্ট করে টুরিস্ট সার্কিটটা আলাদাই হয়। তার মানে আমার কথার অর্থটা হলো, উদাহরণদের খাসপুরের যদি রাজবাড়ি ট্যুরিজম ডেভেলপমেন্ট হয়, আর বড়খোলার নিমাতা পাহাড় যদি হয়, তো নিমাতা পাহাড় বড়খোলাতে হবে, উদারবন্দের খাসপুর হবে, কিন্তু মাঝখানে রাস্তাটা তো বড়খোলা দিয়ে যাবে, এবং উদারবন্দ সেখানে ট্যুরিজমের ডেভেলপমেন্টের স্কোপ পাচ্ছে, আর তার যেটা বেনিফিট পাবে জনগণ, সেই সুবিধা পাবে, আর বড়খোলাটাও নিমাতা পাহাড় যেতে পারে। ঠিক একইভাবে আমাদের বরযাত্রাপুর জিপির রানীঘাটের রানী ইন্দুপ্রভার গ্রাম, যেটা রানীর সেখানে বাড়ির রেলিক্স আছে, তো এইখানে যদি হিস্টোরিক স্থান হিসাবে উন্নতিকৃত করা যায়। আমার মনে আছে গতবার খুব ভালো টুরিস্ট কলকাতা থেকে একটা টিম এসেছিলেন, ওরা মানে এই নর্থ ইস্টের এই টুরিস্ট স্পটগুলো ঘুরতে চায়। এইখানে আসে অনেক অনেক ট্যুরিজমে কিন্তু বরাকবেলি অনেক পিছনে আছে, এখানে উন্নতিকৃত করা অত্যন্ত প্রয়োজন। ফেসবুকে আমি ভদ্রমহিলাকে দেখলাম খাসপুর ভিজিট করলো, তারপরে এখান থেকে বড়খোলার বনদুর্গা মন্দিরে গেল, আর ওইখান থেকে পোস্ট করলো। আমি সাথে সাথে ওনার পোস্টে লিখলাম যে আমাদের রানীঘাটের রানী ইন্দুপ্রভার বাসস্থানের রিলিক্স আছে, এখানে আপনি ভিজিট করে যান। উনি তাৎক্ষণিকভাবে ওইখান থেকে এসে ওইখানে ভিজিট করে গেলেন, কিন্তু এরিয়াটা প্রমোট নেই। আজকে ইন্দুপ্রভার বাসস্থানের জায়গাটা যদি প্রমোট করা যায়, এটাও ট্যুরিজম স্পট হয়। রানীঘাট নামটা কোথা থেকে এলো আজকে হয়তো আজকের প্রজন্ম ভালো করে জানে না। সেই ইতিহাসটা উঠাতে হলে সেই স্থানগুলো উন্নতিকৃত করতে হবে। তো সেইটা হচ্ছে একটা বিশাল ব্যাপার, বিশাল দূরদর্শিতার কথা, একদিনে হবে না। টুরিস্ট সার্কিট তৈরি করে দিলেন, রানীঘাটের রানীবাড়ি, নিমাতা পাহাড়, খাসপুর সার্কিট করে দিলেন, কিন্তু একসাথে তো সব হবে না। আর এই বিষয়টা হচ্ছে রাজ্যের বিভাগের সিদ্ধান্তের কথা, একটা একটা করে হবে, তো বেনিফিটেড সবাই হবে, বেনিফিটেড সবাই। তো মোটামুটি চিন্তা ভাবনা আছে, চিন্তা ভাবনা আছে। আমার বিহাড়া ব্রাহ্মণ গ্রামে দশভূজা মন্দির আছে, ঐতিহাসিক মন্দির। হ্যাঁ, দশভূজা মায়ের মন্দির একদম যেমন তেমন আছে, কিন্তু কাছাড়ি রাজার পূজা পার্বণ, দুর্গা মায়ের পূজা সেখানে করতেন। এই জায়গাগুলো উন্নতিকৃত করা প্রয়োজন। ওকে, তো এখন তো মোটামুটি আপনার সমাজেরই গ্রাম আছে সয়ারান বস্তি। সয়ারান বস্তি নাম কোথা থেকে আসলো? কাছাড়ি রাজার গাছের ছায়ায় সেখানে বিশ্রাম করেছিলেন, সেখান থেকে সয়ারান হয়েছে। আজকে সেটা প্রথম জানলাম আমি। তো আমাদের চর্চা কোথায়? কারণ ঐতিহাসিক জায়গাগুলি আমরা উন্নতিকৃত করতে পারলাম না। সেইখানে পরিশ্রম করে ছায়াতে বিশ্রাম করেছিলেন, ছায়ারণ হয়েছে, ছায়ারণ বস্তি নাম হয়েছে। সয়ারানটা আসলো কোথা থেকে? এখান থেকে এলো। ভুবনেশ্বর সাধু ঠাকুরের জন্মস্থান বড়খোলাতে, বারোপুয়াতে। খুব ভালো একটা টুরিস্ট প্লেস করা যায়। পৃথিবীর যেখানেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের লোক আছে, বিশেষ করে সবাই আমরা ভালোবাসি, সনাতনী আমরা সবাই। আমি তো এই বারোপুয়া মোহনপুরের সাধু ঠাকুরের জন্মস্থানের সাথে আমার একটা মনের সম্পর্ক আছে, আমি থাকি, আমি যাই। এই স্থানকে একটা টুরিস্ট প্লেস খুব ভালো করা যায়, একদম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে সবাই আসবে। আজকে ভুবনেশ্বর সাধু ঠাকুরের জন্মদিন যখন পালন হয়, পৃথিবীর কোনায় সব জায়গায় যেখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের লোক আছেন, এই জায়গাকে যদি খুব ভালো করে উন্নতিকৃত করা যায়, হয়তো পুরীর জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ বাড়ির হয়তো সেই তালেও যেতে পারে একদিন। কারণ সাধু ঠাকুরের এই ধর্ম রক্ষায়, এই সংস্কৃতির রক্ষায়, বৈষ্ণব পন্থা বাঁচানোর ক্ষেত্রে এবং মানুষকে সেই দিশায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাধু ঠাকুরের অবদান যথেষ্ট আছে। সেই স্থানগুলো টুরিস্ট প্লেস হবে একদিন,
আমরা আশা রাখছি এটা যাতে তাড়াতাড়ি হোক। দূরদর্শিতা আছে, কিন্তু দূরদর্শিতা ফলপ্রসূ করতে একদিনে হয় না। প্রতিনিধি হলেও সময় থাকবে 5 বছর অন্তত। অন্তত এই কথা বলতে পারি যে একটা ছক বানানো যাবে, একটা উন্নয়ন করার ম্যাপ তৈরি করা যাবে। মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় নতুনভাবে লক্ষ্মীপুরের বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছেন, সৌভাগ্যক্রমে মন্ত্রী হওয়ার সাথে সাথে ছক তৈরি করছেন, বিস্তরভাবে উন্নয়ন করছেন এবং শহীদ নন্দকিশোর সিংহ মহাশয়ের নামে সতী করেছেন, অনেক কিছু করেছেন যেটা হয়তো কেউ কখনো ভাবে না। বরখলাতে সেভাবে ভাবনার প্রয়োজন আছে। আর সেই ভাবনাগুলো শুধু আমি যে এলাকা বলছি, নতুন এলাকা ঢুকছে বরম বাবা মন্দির, প্রসিদ্ধ বরম বাবা মন্দির, প্রসিদ্ধ বরম বাবা মন্দির, বিশ্ববিখ্যাত, সবাই জানে, কিন্তু জানে সবাই, কিন্তু উন্নত হয়েছে। কৌশিক রায় মহাশয়ের বদান্যতায় সেখানে একটা কমিউনিটি হলও হয়েছে, জগন্নাথ কমিউনিটি হল হয়েছে, বা আরও কিছু হওয়ার প্রয়োজন আছে এবং মানুষের দৃষ্টিতে বরম বাবা আরও বেশি এসেছে, সরকারের দৃষ্টিতে এসেছে। কিন্তু উন্নতিকৃত করতে কৌশিক রায় মহাশয়কে সহায়তা করার জন্য তো ব্যক্তি চাই। তো সেই সহায়তা করার জন্য ব্যক্তি কি মিসবাউল ইসলাম লস্কর হবেন নাকি? ভারতীয় জনতা পার্টির বিধায়ক হবেন, সৌভাগ্যক্রমে অমলেন্দু দাস যদি মনোনীত হয় তো অমলেন্দু দাস হবেন। তো কৌশিক রায় মহাশয়কে বা বিস্তর বরাক উপত্যকাকে উন্নতিকৃত করার ক্ষেত্রে সহায়তা করবেন। সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় আছেন, সাংসদ কনাদপুর কাস্ত মহাশয় আছেন, আসামের রাজ্যসভা সাংসদ, তাদেরও দূরদর্শিতা আছে, অহরহ কাজ করে যাচ্ছেন বরাক বলিকে কীভাবে উন্নতিকৃত করা যায়। তো তারা আছেন, একজন রাজ্যসভার সাংসদ, লোকসভার সাংসদ, আরেকজন আছেন মন্ত্রী, আসামের একজন প্রধানমন্ত্রী আছেন। তো তারা হচ্ছে আমাদের মূল পিলার, মূল স্তম্ভ, আজকের দিনের ব্যবস্থার মূল স্তম্ভ তারা। এই মূল স্তম্ভের সাথে আমরা অন্তত আমার মতো ব্যক্তি বিধায়ক হয়ে আসলে তাদেরকে সহায়তা করার কাজ অন্তত করব, যাতে উন্নত করা যায় বরাক উপত্যকা এবং সমগ্র বরাক উপত্যকা তথা কাছাড় জেলার উন্নয়নকল্পে যাতে বরখলা সমষ্টির যাতে অংশীদারিতা সমানতালে চলে, তার লক্ষ্য থাকবে আমার। আমরা আশা রাখছি সেটা হোক এবং জনতাও আপনার কাছে আশা রাখবে, কারণ আপনি এর আগেও একজন বিধায়ক হতে হতে একটুখানির জন্য আপনি হয়ে গেছিলেন। তো অনেক মানুষের আস্থা আপনার উপরে, অনেক মানুষের ভরসা আপনার উপরে, এবং এইবার যেহেতু এরিয়া আপনার অনেক বড় হয়েছে, দায়িত্ব আপনার উপরে অনেক কিছু। তো জনগণ, যারা বরখলার জনগণকে আপনি লাস্টে কি বলতে চান? লাস্টে একটা মেসেজ কি দিতে চাইছেন আপনি? আমি অমলেন্দু দাস, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমাকে আশীর্বাদ রাখুন যাতে দল সিদ্ধান্তের ক্ষেত্রে যাতে অমলেন্দু দাসের নামে টিকিটের সিদ্ধান্ত করে এবং টিকিট পাওয়ার পর আপনাদের সবার আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়, সহায়তায় যাতে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করে একদম রেকর্ড রাখা ভোটে জয়ী হতে পারি, আর জয়ী হয়ে যাতে নিষ্ঠার সাথে আপনাদের সার্বিক উন্নতিকল্পে আমি কাজ করতে পারি। ধন্যবাদ। আমাদের স্টুডিওতে এসছেন, ওনাকে অশেষ ধন্যবাদ। এবং ওনার যে চিন্তাধারা, যে চিন্তা ভাবনা, সেইগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবেন। এবং বরখলা সমষ্টিতে যারা আপনারা দেখছেন, ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করবেন, যাতে বরখলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাক, প্রত্যেক মহিলাদের কাছে যাতে পৌঁছে যাক, প্রত্যেক বেকারদের কাছে যাতে পৌঁছে যাক। এবং বরখলাতে আর কি চিন্তা ভাবনা, আর কি ডেভেলপমেন্ট করার দরকার বা জরুরি আপনারা মনে করেন, সেটা আপনারা কমেন্টে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আপনি এসছেন, আপনার সময় দিয়ে ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।